শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। প্রতিবারের মতো আমরা যে রোগের প্রতিরোধ নিয়ে কথা বলি, কিন্তু আজকেরটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা কথা বলবো। আমরা একটা শিশু কিশোর বা ছোটদের একটা খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে যে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতা আসে বা কিভাবে গাইড করলে একজন শিশু কিশোর ভালো একটা স্বাস্থ্য নিয়ে পরবর্তী জীবনে খেলাধুলা বা শারীরিক প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করতে পারবে, সে বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এবং আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে আজকে উপস্থিত আছেন ডাক্তার দেবাশিস চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান স্পোর্টস ফিজিশিয়ান। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল স্যার। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এখন তো লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেছে। বাচ্চারাও আগে যেটা মাঠে খেলাধুলা অনেক করত, এখন কিন্তু ঘরে বসে থাকছে, ডিভাইস ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। এই যে এর প্রভাবে পরবর্তীতে যে তাদের শারীরিক অনেক প্রবলেমগুলি হচ্ছে, সেটা নিয়ে আমরা প্রথমেই শুরু করতে চাই। আপনার কাছ থেকে জানতে চাই যে ছোটদের এই বেড়ে ওঠাতে কি কি চেঞ্জেস বা প্রবলেমগুলি পাচ্ছি আমরা। গত যুগেরও বেশি সময় ধরে একটা কনসেপ্ট সারা পৃথিবীতে অর্থাৎ উন্নত বিশ্বে বেশ প্রচলিত, যেটাকে ওরা বলছে ফিজিক্যাল লিটারেসি। অর্থাৎ একটা বাচ্চার যেমন সাক্ষরতা যেমন ইম্পর্ট্যান্ট, সাক্ষরতার একটা অংশ হচ্ছে ফিজিক্যাল লিটারেসি। অর্থাৎ ওদের বেড়ে ওঠার বয়সটাতে একেবারে 5-6 বছর বয়স থেকে শুরু করে 8-9 বছর পর্যন্ত, এই সময়টার মধ্যে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এনগেজ করার জন্য ওরা একটা প্রজেক্টের মতো হাতে নিয়েছে এবং সব স্কুলগুলো, সব কমিউনিটি ক্লাবগুলো, ইভেন লোকাল কমিউনিটিগুলো এটাতে কন্ট্রিবিউট করে। উদ্দেশ্য হচ্ছে পারপাসফুল মুভমেন্টস। একটা বাচ্চাদের খেলাধুলা করবে, লাফঝাপ করবে, দৌড়াদৌড়ি করবে, এটা যেন পারপাসফুল হয়। এবং এতে দেখা যাচ্ছে ওদের কগনিটিভ, ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল, সোশ্যাল স্কিলগুলি বাড়ছে এবং যেটা আলটিমেটলি গিয়ে কন্ট্রিবিউট করছে ওদের লেখাপড়ায়, ওদের পারফরমেন্সে। সবাই তো আর প্রফেশনাল খেলোয়াড় হবে না। আমরা যদি মোটা দাগে দেখি, স্পোর্টসকে ভাগ করি, একটা গ্রুপ হচ্ছে রিক্রিয়েশনাল স্পোর্টস পারসন, আর একটা গ্রুপ হচ্ছে পারফরমেন্স স্পোর্টস অথবা প্রফেশনাল স্পোর্টসে যাচ্ছে। কিন্তু এই যে ফিজিক্যাল লিটারেসি যদি আমরা ইম্পার্ট করতে পারি বাচ্চাদের মধ্যে, তাহলে কিন্তু একটা বাচ্চা প্রফেশনাল খেলোয়াড় না হলেও সারা জীবন কিন্তু একটা লাইফ লং একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে প্রবেশ করছে এবং ওর হেলথ এবং ওর পারফরমেন্সকেও ও অনেক উন্নত করছে। তাহলে এটা একটা সচেতন ড্রাইভ সমাজের পক্ষ থেকে একটা বাচ্চাকে ফিজিক্যালি লিটারেট করা, যেন ও পারপাসফুলি মুভমেন্ট করে এবং যে মুভমেন্ট, যে অ্যাক্টিভিটি ওর শারীরিক সক্ষমতার শীর্ষে নিয়ে যাবে যারা প্রফেশনাল স্পোর্টসে প্রবেশ করতে চায়, অথবা ওর ফাংশনালিটি বাড়াবে যারা রিক্রিয়েশনাল স্পোর্টসে থাকতে চায়। ওকে, চমৎকার। মানে এই যে ফিজিক্যাল লিটারেসি, সাক্ষরতা মানে শারীরিক জ্ঞানের, যদি আমি আরেকটু বুঝতে চাই যে ধরেন একটা ছেলে লাফাবে বা ওঠা বসা করবে, এটাও তার মানে নিয়মের মধ্যে হওয়া উচিত। আমি যদি ভুল না বুঝে থাকি, একটু যদি ডিটেলস বলেন স্যার। ঠিক বলেছেন। সো এটা হচ্ছে যে সব মুভমেন্টগুলি পারপাসফুল হতে হবে। একটা মানুষ যদি জানে কিভাবে দৌড়তে হয়, বেসিক মুভমেন্টস, বেসিক রানিং, জাম্পিং, ক্যাচিং, থ্রোয়িং, ডাইভিং, সুইমিং, এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের দরকার। খেলোয়াড় হোক না হোক, সব মানুষের এই বেসিক স্কিলগুলি দরকার। স্কিলগুলি যদি ও থাকে, তাহলে ওর এই যে ফিজিক্যাল এবং ফিজিওলজিক্যাল পারফরমেন্স বেটার হবে, ও সমাজকে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে। ও যদি খেলোয়াড় হতে চায়, তাহলে ওর বেসিক স্কিলগুলো আগেই শিখে নিয়েছে, তাহলে একটা ভালো খেলোয়াড় হতে পারবে। ওর যদি রানিং অথবা ইভেন আমি বসে থাকার যে পশ্চার, হাঁটার যে পশ্চার, এগুলি যদি আমি ছোটোবেলা থেকে শিখে নিই, দৌড়ানোর পশ্চার, জাম্পিং পশ্চার, এগুলি আমাকে ইনজুরি প্রিভেনশনে সাহায্য করবে, আমার ব্যাক পেইন, নেক পেইন কমাতে সাহায্য করবে। এ ধরনের অনেক ধরনের ফিজিক্যাল এবং সোশ্যাল উপকার আমরা পাবো যদি আমরা এই বেসিক ফান্ডামেন্টালসগুলো, মুভমেন্টের ফান্ডামেন্টালস আমরা আমাদের বাচ্চাদের শেখাতে পারি। একদম, যেটা আমাদের দেশে কিন্তু খুবই অবহেলিত। যে ধরেন স্কুল কলেজে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ বা পিটি ক্লাস যেটা আগে বলতাম, এটা ছিল, কিন্তু এখন ওইটারও যে একটা স্ট্রাকচারাল নিয়ম হওয়া উচিত,
সেই বিষয়ে কিন্তু অনেকের তাহলে স্যার এই জায়গাতে আপনি দুইটা টার্ম আনলেন, যে একটা পারফরমেন্স আর একটা রিক্রিয়েশনাল। সো পারফরমেন্স মানে কেউ একজন বড় খেলোয়াড় হবে, আমাদের দেশে তো বিকেএসপি আছে, মানে তারা প্রফেশনালি ওই দিকে যাবে। তার আগে তাহলে একটা গাইড আপনি বলছেন যে এই ফিজিক্যাল লিটারেসি বা কিভাবে ওঠা বসা করতে হয়, নিয়ম, এগুলি করতে হবে। আমরা যেটা অনেকেই যে একাডেমিতে দিয়ে দিচ্ছি, ছোটোবেলাতেই ক্রিকেট বা ফুটবল একাডেমিতে দিচ্ছি, সেগুলির চেয়ে তাহলে গুরুত্বপূর্ণ বিষয় এইটা, রিক্রিয়েশনাল হোক বা পারফরমেন্স স্পোর্টস ফিজিশিয়ানের দিকেই যাক, যেদিকেই আমরা চিন্তা করি। তাহলে স্যার আমি যদি রিক্রিয়েশনাল এবং পারফরমেন্স এই দুইটার মাঝে আমার ডিরেকশনটা ওই দিকে নিতে চাই, কি পরামর্শ দিবেন আপনি মানে প্যারেন্টসদেরকে? প্রথমত আমাদের এখানকার যেই প্যারেন্টসদের কাছে যে সমস্যাটা, ওরা বাচ্চাদেরকে যেমন ক্রিকেটার করতে চায়, আরও স্পেসিফিক বললে ব্যাটসম্যান করতে চায়, অথবা আমি ফুটবলার হব, কিন্তু স্পেসিফিক মানে একটা আর্লি স্পেশালাইজেশনের ব্যাপারে ওরা চিন্তা করে। কিন্তু কনসেপ্টটা হচ্ছে আপনার বাচ্চাকে একজন ভালো অ্যাথলিট হতে হবে, এবং আপনি ওর প্রফেশন এখনই চুজ করবেন না, ওকে ডিফারেন্ট বল গেমস সুযোগ দিতে হবে। ও অনেক ধরনের খেলা খেলবে। আমাদের এখানে যারা যেমন ফুটবল খেলছে, ও ফুটবলই খেলে, ও অন্য স্পোর্টস করছে না। একজন প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার কিন্তু ক্রিকেটই খেলে, কিন্তু আপনি বাইরে দেখবেন ওদের কিন্তু অল্টারনেটিভ স্পোর্টস আছে, ওরা কিন্তু অন্য স্পোর্টসও করে। বিকজ একটা স্পোর্টসের উপকার আরেকটা স্পোর্টসে কন্ট্রিবিউট করে। আমি জিমন্যাস্টিক্স যদি শিখি, আমার জিমন্যাস্টিক্সের জ্ঞান কিন্তু আমার ক্রিকেটে কাজে লাগবে। অফকোর্স আমি ক্রিকেট যদি শিখি, আমার ক্রিকেটের জ্ঞান কিন্তু আমার ব্যাডমিন্টনে কাজে লাগবে। সো আমাকে মাল্টি স্পোর্টসের স্পেশালিস্ট হতে হবে, যেটাকে আমরা বলি ডিফারেন্ট বল গেম। অনেক ধরনের বল আমাকে ব্যবহার করতে হবে খেলার জন্য। তারপর আমি পরে একটা সময়ে পরে আমি অথবা আমার কোচ সিদ্ধান্ত নেবে যে আমি ওই স্পেসিফিক গেমে সফল হতে পারবো কি না। সো এখানে যেমন ফিজিক্যাল লিটারেসির বয়স হচ্ছে 11-12 বছর পর্যন্ত, যে সময় বাচ্চারা ক্লাস 6 পর্যন্ত পড়ে। তার মানে স্কুলের পিই টিচারের দায়িত্ব হচ্ছে, অথবা লোকাল কমিউনিটি ক্লাবগুলির দায়িত্ব হচ্ছে ওকে শারীরিকভাবে সাক্ষর করা, ফিজিক্যালি লিটারেট করা। এরপর ওই বাচ্চাটা যেমন বিকেএসপিতে প্রবেশ করলো 6 অথবা 7-এ গিয়ে, যখন বিকেএসপিতে প্রবেশ করছে ও কিন্তু অলরেডি শারীরিকভাবে সাক্ষর, ও কিন্তু বেসিক মুভমেন্টস ফান্ডামেন্টালসগুলো জানে। তাহলে ওর জন্য একটা স্পেসিফিক স্পোর্টসে কন্ট্রিবিউট করা অনেক ইজি। কিন্তু এখানে যেটা হচ্ছে, আমরা বিকেএসপিতে যাওয়ার পর আমরা এই বেসিক্সগুলি শেখা শুরু করেছি, যেটা আমার শেখা উচিত ছিল। আমাকে কিন্তু ফিজিক্যালি লিটারেট হওয়া উচিত ছিল 6 বছর বয়স থেকে শুরু করে, যেটা আমি 12 বছর বয়সে গিয়ে শুরু করেছি। কীভাবে দৌড়তে হয়, 5-6 বছর পিছিয়ে, এখানে আমরা পিছিয়ে গেছি। এবং এই যে পিছিয়ে যাওয়াটা, গ্যাপটা কিন্তু আমরা সারা জীবনও আর পূরণ করতে পারছি। এবং মানে 11-12 বছর পরে গিয়ে যখন আমাদের ফিজিক্যাল চেঞ্জেসগুলিও হয়ে যায়, তখন কিন্তু তাহলে ডেভেলপমেন্টাল পাথওয়ে যদি আপনি চিন্তা করেন, এক একটা সময়ে এক একটা অর্গান ম্যাচিউর হতে থাকে, আইসাইট হতে পারে, ব্যালেন্স হতে পারে। তাহলে ঠিক সময়ে ঠিক ট্রেনিংটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং সেদিকে আমরা পিছিয়ে পড়ছি বিকজ আমাদের এই কারিকুলামটা বিজ্ঞান ভিত্তিক নয়। সো আমরা যদি আগে বাচ্চাদেরকে ফিজিক্যালি লিটারেট করতে পারতাম, আমরা ডেফিনেটলি আরও ভালো খেলোয়াড়, প্রফেশনাল খেলোয়াড় ডেভেলপ করতে পারতাম। সো মানে এটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে না, রাষ্ট্রীয় পর্যায় থেকেও একটা দিক নির্দেশনার প্রয়োজনীয়তা আছে, যে আগের থেকেই আমাদের ছোটোবেলায় খেলাধুলার চেয়ে কীভাবে দৌড়ঝাঁপ করবে, যেটা বললেন স্যার, অ্যাথলেট, সেই জিনিসটা গড়ে তোলা। স্যার এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে যারা হচ্ছে খেলাধুলাতে যাচ্ছে, সেক্ষেত্রে বয়সভিত্তিক একটা যে খেলোয়াড় মানে বা প্রতিযোগিতা আছে, সেখানে আমাদের ফলাফল দেখা যায় যে ভালো হয়, কিন্তু সিনিয়র লেভেল বা এলিট স্পোর্টসে গিয়ে, যেটা প্রফেশনালি আমরা বলি, সেই জায়গায় গিয়ে আমরা আবার আশানুরূপ ফল করতে পারছি না। এটা নিয়ে আমি একটু স্যার আপনার কাছে জানতে চাই। যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আলোচনা শুরু করেছেন, সেটা হচ্ছে বয়সভিত্তিক খেলা, এবং বয়সভিত্তিক খেলা থেকে আমরা আসলে কি আশা করি। আমরা যদি এখনকার যে আধুনিক বিশ্ব যেই পাথওয়েটা ফলো করে, যেটাকে বলা হচ্ছে লং টার্ম অ্যাথলিট ডেভেলপমেন্ট, LTAD, এই পাথওয়ে যদি আমরা ফলো করি, তাহলে দেখা যাচ্ছে 12 থেকে 14 বছর বয়সটা হচ্ছে এই সময় ওরা লার্ন টু ট্রেন, ওরা ট্রেনিংটা কীভাবে ট্রেনিং করতে হয় সেটা শিখবে। এরপরে 2 বছর হচ্ছে ট্রেন টু ট্রেন,
এরপরে হচ্ছে ট্রেন টু কম্পিট, মানে 18 বছর আগ পর্যন্ত কিন্তু ট্রেন টু উইন নেই। ওকে, তাহলে 18 বছর আগে পর্যন্ত আমরা কিন্তু জেতাটাই আমাদের মূল উদ্দেশ্য না, খেলাটা বোঝা, খেলাটা শেখা, খেলার আইন কানুন বোঝা, খেলার সোশ্যাল ইম্প্যাক্ট বোঝা। সো একজন খেলোয়াড়কে শারীরিক এবং এই সোশ্যালি শিক্ষিত করা ওই খেলা বিষয়ে, সেটা হচ্ছে এটার উদ্দেশ্য। কিন্তু এটা লং টার্ম ডেভেলপমেন্ট প্ল্যান। আমরা যেটা করছি আন্ডার 14 আন্ডার 16-এ বাইরে খেলছি, জিতছি এবং ওই জেতাটাকে আমরা উদযাপন করছি, এটা কিন্তু একটা বড় ভুল পদক্ষেপ। আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ অবশ্যই জয়কে আমরা উদযাপন করব, কিন্তু জয় এখানে মুখ্য না, কারণ এখানে ওই লার্ন টু কেন আমরা তখন জয়ের পর্যায়ে পৌঁছিনি। একটা জয়কে কিভাবে আমি উদযাপন করব সেটার জন্য কিন্তু আমার একটা বয়স লাগবে, একটা ম্যাচুরিটি লাগবে। আমার 15 বছর বয়সে আমি যে জয় উদযাপন করব, আমি একটা ম্যাচিউর হিসেবে আমি জয়কে অন্যভাবে উদযাপন, কেন জয়ের অনেক সোশ্যাল ইমপ্লিকেশনস আছে। তাহলে আমাদেরকে এভাবে বিজ্ঞানভিত্তিকভাবে জানতে হবে যে কখন আসলে একটা খেলা প্রফেশনালিজমটা শুরু করা যায়, কখন থেকে আমরা জেতার অভ্যাসটা তৈরি করব। নাহলে কিন্তু আমরা প্রচুর ট্যালেন্টেড মেধাবী খেলোয়াড়কে আমরা অকালে হারিয়ে ফেলব। এই জন্য আমরা দেখছি আমাদের দেশে স্পোর্টসগুলির মধ্যে আমরা জুনিয়র লেভেলে ভালো করছি, কিন্তু এই জুনিয়ররা যখন বড় হচ্ছে, ম্যাচিউর হচ্ছে, তখন কিন্তু আমরা আর ভালো করতে পারছি না। জুনিয়র চ্যাম্পিয়নরা কিন্তু সিনিয়র চ্যাম্পিয়ন হওয়ার নজির কিন্তু পৃথিবীতে খুব কম। না, কিন্তু হওয়া উচিত ছিল, কারণ 14 বছরের যে টিমটা পারফর্ম করলো অন্য আরেকটা টিমের সাথে 14 বছরেই, 25 বছরে গিয়ে আর কম্পিট করতে পারছে না। বা আমরা অহরই দেখছি যে আন্ডার 17 আন্ডার 15-এ অনেক ট্যালেন্টেড প্লেয়ার, অপোনেন্ট ক্যাপ্টেন দেখা যাচ্ছে পারফর্ম টিমে চলে আসতেছে, আর আমাদের এখানে ফুল টিমেই নাই। সো এই জায়গাতে স্যার মানে এইজ ডিটারমিনেশনের বিষয়ে কী রকমভাবে আমরা বয়স নির্ণয়ন করে আমরা একটা টিমে যেতে পারি, এই বিষয়ে যদি একটু স্যার বলেন। দেখুন, আবার ফিরে আসি আমাদের পূর্বে আলোচনায়, যে জেতাটাকে যদি আপনি মুখ্য হিসাবে ধরেন, যে 15 আন্ডার 15 টুর্নামেন্ট আমাকে জিততে হবে, তাহলে জেতার জন্য কিন্তু আপনি অনেক কিছু, আপনি ওই খেলোয়াড়কে কিন্তু ওভার ট্রেনিং করাচ্ছেন, কেন জিততে হবে। ওই খেলোয়াড়ের বয়স চুরি করছেন, দুঃখিত এভাবে বলার জন্য। আপনি 17 বছর ছেলেকে 15-তে খেলাচ্ছেন, বিকজ আপনাকে জিততে হবে। কেন জেতার উপর ওই খেলোয়াড়ের, ওই কোচের, ওই প্রশাসকের চাকরি নির্ভর করছে। তা আমরা যদি জেতাটাকে সরিয়ে দিতাম, আমরা যদি খেলার শিক্ষাটাকে সামনে নিয়ে আসতাম, তাহলে কিন্তু এই প্রবণতা আমাদের থাকতো না। তাহলে আমাদেরকে এখন, যেহেতু আমরা জিততে চাই 15 বছর বয়সে, এই জন্য আমরা চাই যে 15 বছরের ছেলেমেয়েরা 15 বছরের ছেলেমেয়েদের সঙ্গে কম্পিট করুক, যেন 17 বছরেরটা 15-তে না খেলে। কেন 17-15-তে খেলছে? বিকজ আমার জিততে হবে। তো জেতাটাকে আপনি সরিয়ে দেন, তাহলে এই জিনিসটা এমনিতেই কমে যাবে। তো এখন এই 17 যখন 15-তে খেলবে, তো এই জিনিসটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ফেডারেশন একটা স্কিম আছে, যেটা এজ ডিটারমিনেশনের স্কিম। এখন সারা পৃথিবীতে কিন্তু এই দায়িত্বটা তো আসলে সরকারের। আমার বয়স কত সেটা তো সরকার আমাকে সার্টিফিকেট দেবে, সেটা একটা ফেডারেশনের দায়িত্ব হতে পারে না যে আমার বয়স নির্ণয় করা। কেন বয়স নির্ণয় করতে গেলে যে এক্সপার্টিস দরকার, সেটা তো আমাদের নেই। তা আমরা ডাক্তারদেরকে দিয়ে বলছি ওর বয়স নির্ণয় করে দাও। তো ডাক্তার যখন, ওর কারিকুলামে তো বয়স নির্ধারণ মুখ্য বিষয় ছিল না, তাহলে ওকে আবার নতুন করে লেখাপড়া করতে হচ্ছে, ওকে আবার নতুন করে জানতে হচ্ছে কীভাবে বয়স ডিটারমিনেশন করতে হয়। সারা বাংলাদেশে এত জায়গায় গিয়ে বয়স ডিটারমিন করতে হচ্ছে, রেডিওলজিক্যাল টেস্ট হচ্ছে। রেডিওলজিদের অনেকের ধারণায় কীভাবে আসলে এক্স রে থেকে বয়স নির্ধারণ করা যায়, ভুল হচ্ছে। সো সব মিলিয়ে একটা অপ্রয়োজনীয় লজিস্টিক ইমপ্লিমেন্টেশন হচ্ছে। এটা প্রয়োজন ছিল না আমাদের। বাচ্চাদের বয়স নির্ধারণ করে ক্রিকেট বোর্ড, এটা কিন্তু ক্রিকেট বোর্ডের তো দায়িত্ব না মূলত, এটা তো আসলে সরকারের একটা মানুষের বয়স নির্ধারণ করে দেবে, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, হোয়াট এভার। কিন্তু ক্রিকেট বোর্ডকে সে কাজটা করতে হচ্ছে। সো এই বিষয় নিয়ে আমি স্যার আরও ডিটেল কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে। যেটা আমরা বলছিলাম যে এই যে ক্যারিয়ার জীবনে আর্লি শুরু করাচ্ছে, একটু ম্যাচুরিটি করে আমাদের খেলা প্রফেশনাল স্পোর্টসটা শুরু করা উচিত। তাহলে স্যার আর্লির সময় তো আমাদের কোনো না কোনো, মানে আর্লি স্টেজেও আমাদের অনেক ইনজুরি পাই আমরা। সো এমন কোনো কিছু কি গাইডলাইন আছে যেটা হলে
তার বিল্ড আপটা ফর দ্য ফিউচার অনেক স্ট্রেংথ হবে, যেখানে আমি মানে ফোকাস করতে যাচ্ছি মোর অন নিউট্রিশন স্যার। বাচ্চাদের আসলে নিউট্রিশনের শুরু হয় মায়ের গর্ভাবস্থা থেকে। সো একজন মা তার গর্ভাবস্থায় কী ধরনের খাওয়া খাচ্ছেন সেটা রিফ্লেক্ট করছে কিন্তু তার বাচ্চার উপরে। সো আমাদের দেশে আনফর্চুনেটলি যারা প্রফেশনাল খেলোয়াড়, ওদের আপনি দেখবেন যে খেলাধুলা সবাই পছন্দ করে, কিন্তু প্রফেশনাল স্পোর্টসে কিন্তু সোসাইটির যে আপার ব্রাশ যেটা, ওদের ছেলেমেয়েরা কিন্তু প্রফেশনাল স্পোর্টসে খুবই কম আসে। ওরা রিক্রিয়েশনাল স্পোর্টসে যায়। তার কারা আসছেন? যারা একটু নিম্ন আয়ের লোক, একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ওদের ছেলেমেয়েরা কিন্তু প্রফেশনাল স্পোর্টসে আসছে। আপনি সব স্পোর্টসের ধরনের দেখেন, আপনি অ্যাথলেটিক্স দেখেন অথবা সুইমিং দেখেন, জিমন্যাস্টিক্স দেখেন। আপনি খুব রেয়ার যে এরকম এক্সাম্পল যেখানে একজন অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির বাচ্চারা ওখানে প্রফেশনালি আসছে। তো সেক্ষেত্রে যারা পিছিয়ে পড়া সমাজের লোক, ওদের মারা স্বভাবতই প্রথমত ওদের নিউট্রিশনের ধারণাটা নেই, ভুল ধারণা আছে, সঙ্গতিও নেই। তাহলে শুরু থেকেই কিন্তু একটা বাচ্চার বড় হচ্ছে, তৈরি হচ্ছে কিন্তু ভুল ধারণা এবং অপর্যাপ্ত পুষ্টি নিয়ে। তো আপনি যখন এই বাচ্চা যখন 17, 18, 20 বছর বয়সে যখন জাতীয় দলে আসছে, তখন কিন্তু তার সক্ষমতা বেড়েছে, ফেডারেশনগুলো দেখছে। কিন্তু এই আসার আগের যেই গড়ে ওঠার যে সময়টা, সেই সময়টা কিন্তু সে ভুল নিউট্রিশন অথবা ম্যাল নিউট্রিশনের শিকার হচ্ছে। এবং এই নিউট্রিশনের যে অপর্যাপ্ততা, এটা কিন্তু ও আর কাটিয়ে উঠতে পারবে না কখনোই। কেননা ওর বোন গ্রোথ, ওর মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টগুলি কিন্তু ওই সময়টা, বয়সন্ধির সময়টাই মাইক্রো লেভেলের চেঞ্জেসগুলিও অ্যাকচুয়ালি এই সময় হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি স্টান্টেড গ্রোথ অথবা ইভেন কগনিটিভ, ওভাবেও চিন্তা করেন যে আপনার ম্যাচুরিটি, সেটাও কিন্তু ডেভেলপ করছে না। সেই বাচ্চাগুলি যদি বেটার নিউট্রিশন পেতো, হয়তো বাচ্চাগুলি বেটার অ্যাথলিট হিসেবে গড়ে উঠতে পারতো। তো এটা তো আসলে এটা ফেডারেশনের ব্যাপার, মানে স্বশক্রিয়া ফেডারেশন তো ওকে নার্চার করছে অনেক পরে এসে। তো শুরুতে সোসাইটির ওকে নার্চার করতে হবে, স্কুল ওকে নার্চার করবে, হ্যাঁ। সো অথবা ব্যক্তিগত পর্যায়ে ওকে নার্চার হতে হবে। তো সেগুলির অপর্যাপ্ততা ডেফিনেটলি আমাদের একটা খেলোয়াড়কে বেড়ে ওঠার বড় অন্তরায় আমাদের দেশে না, শুধু আমাদের এই ধরনের তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তো যখনই একজন ট্যালেন্টকে আমরা আইডেন্টিফাই করবো যে ট্যালেন্ট, এই ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে, তখন কিন্তু সোসাইটিকে আগিয়ে আসতে হবে ওকে প্রপার নিউট্রিশন, প্রপার অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য। তো সেই ধরনের কমিউনিটি ক্লাবিং আমাদের দেশে অনুপস্থিত। সো বাইরে যেমন কমিউনিটি ওকে পিক করছে, কমিউনিটি দেখছে, ট্যালেন্ট আইডেন্টিফাই করছে এবং রাষ্ট্র ব্যবস্থা করছে যে ওকে কীভাবে নার্চার করা যায়। সো ইটস আ ডক্ট্রিন অফ নেচার অ্যান্ড নার্চার। সো আপনি নেচারালি আপনি অ্যাথলেট, তো আপনাকে নার্চার করতে হবে, না হলে কিন্তু আপনি যত বড় গিফটেড অ্যাথলিট হন না কেন, আপনি কিন্তু সফল হতে পারবেন না। এক্ষেত্রে স্যার মানে যদি যেমন বিকেএসপি আছে আমাদের ক্লাস 5-6-এর পর থেকে আমরা যেতে পারি, যখন একজন প্রফেশনালি মুভ করবে, চিন্তা করে ফেললো, তখন যাচ্ছে। এইটার বয়সসীমাটা কি এগিয়ে এনে যে অনেক আর্লি থেকে, একদম প্রফেশনালি দরকার নেই, কিন্তু যারা এই দিকে যাবেন, মানে রিক্রিয়েশনাল এবং পারফরমেন্স এলিট স্পোর্টসের দিকে যাবেন, তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা বা স্কুল পর্যায়েও থাকতে পারে যে যারা একটু ট্যালেন্টেড অ্যাথলেট ক্রাইটেরিয়া পজেস করছে, তাদের জন্য আলাদা কোনো দিক নির্দেশনা রাষ্ট্রীয়ভাবে করলে কি মনে করেন যে এটা একটা ভালো আউটকাম আসতে পারে? বিকেএসপি যে কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, সেটা হচ্ছে সাধারণত কিছু কিছু স্পোর্টস বাদ দিলে, জিমন্যাস্টিক্স অথবা এই ধরনের কিছু স্পোর্টস বাদ দিলে সাধারণত 12 বছর 13 বছরের বাচ্চাদেরকে বিকেএসপি ভর্তি করায়, যেটা এক ধরনের সায়েন্টিফিক লজিক আছে। সো এটা ভুল না। তার মানে 6 অথবা 7-এ এসে বাচ্চারা, এবং 6-7 পর্যন্ত এই সময়টা কিন্তু ফিজিক্যাল লিটারেসির সময়, প্রফেশনাল স্পোর্টসের সময় না। বিকেএসপি তৈরি করা হয়েছে প্রফেশনাল অ্যাথলিট তৈরি করার জন্য। কারণ আপনি যদি আরও আগে থেকে চিন্তা করেন, আরও আগে থেকে যদি ফান্ডামেন্টাল স্টেজে
অর্থাৎ 6 থেকে 9 বছর বয়সে যদি আপনি বাচ্চাদেরকে পিক করেন এবং তখন থেকে খেলোয়াড় করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ভুল করবেন না। তখন থেকে যদি আমরা চেষ্টা করি যে লিটারেসিটা ডেভেলপ করার জন্য, মানে লিটারেসিটা আগের থেকে শুরু করে তারপরে আমরা আরও প্রফেশনালি গেলাম। এখন বিকেএসপির দায়িত্ব তো বাচ্চাদেরকে ফিজিক্যালি লিটারেট করা না। বিকেএসপির দায়িত্ব হচ্ছে ফিজিক্যাল লিটারেট বাচ্চাদেরকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া, আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাওয়া, সেই দায়িত্ব বিকেএসপি পালন করার চেষ্টা করছে। কিন্তু এর আগে অবশ্যই আমাদের কমিউনিটি হতে পারে বা স্কুল সিস্টেমে যদি এই লিটারেসি মানে ফিজিক্যাল লিটারেসির জন্য এমফেসিস দেওয়া হয়, যেটা আমরা মনে করছি যে একটা ফিজিক্যাল ক্লাস মানে পিটি ক্লাস সপ্তাহে একদিন, মানে এরকমই তো হয় সাধারণত, থাকলেই এটাকেই মেনে নিলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, এটা না, বরং আরেকটু এমফেসিস দিয়ে, কারণ আমি যখন ছেড়ে দিব মানে তৈরি করব, সেই সময় তো আসলে এক একজন এক একভাবে বেড়ে ওঠা মানুষ বিকেএসপির কাছে যাচ্ছে। সো ওইটাকে আউটকাম, এবং আমরা দেখছি অনেক জায়গাতে যে অলিম্পিকে আমরা পারফরমেন্স করতে পারছি না, এদিকে গুরুত্ব নিতে হবে। এটা মনে হয় স্যার হুট করে নিলে হবে না, মানে এটা লং টাইম একটা প্রসেস। আপনি যেটা বললেন লং টার্ম অ্যাথলেট ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম, এরকম করেই শুরু করতে হবে। সো এরকম জায়গাতে স্যার আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাবো যে শুধু ক্রিকেট ফুটবল যেগুলিতে খুব মানে ফ্যান্সি একটা এনভায়রনমেন্টও পেয়ে যাচ্ছি আমরা, এছাড়াও তো অন্যান্য খেলাধুলাগুলি আছে, যেমন জুভলিন থ্রোও হতে পারে। সো এরকম জায়গাগুলিতেও এনকারেজ করার জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে স্যার? আমরা আসলে স্পোর্টস সায়েন্স পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, তাহলে কোন স্পোর্টসে আমরা আসলে সফল হওয়ার সম্ভাবনা আছে সেটা আমাদেরকে বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে হবে। কিছু স্পোর্টস আছে পপুলার স্পোর্টস, হ্যাঁ, এগুলি থাকবে, ফুটবল থাকবে, আমি ফুটবলে সফল হই অসফল হই, ক্রিকেট, এগুলি পপুলার স্পোর্টস, এগুলি থাকবে। কিন্তু কিছু আছে যেখানে আমরা পারফর্ম করতে পারছি কি না সেটা বোঝার জন্য বিজ্ঞানের সাহায্য আমাদের নিতে হবে। আমরা কি অ্যাথলেটিক্স যে স্পোর্টসটা আছে, আমরা জেভলিনের কথা আপনি বললেন অথবা জাম্পিং বললেন, এগুলিতে আমরা আসলে আমাদের ভবিষ্যৎটা কি? এখন ঠিক ট্যালেন্টকে বের করে আনা এবং তাকে নার্চার করার জন্য যেই পরিকল্পনা হাতে নেওয়া দরকার, বিভিন্ন কারণে অ্যাথলেটিক ফেডারেশনের সে সক্ষমতা হয়তো নেই, থাকলে হয়তো ওরা পারতো। তাহলে আমাদেরকে স্পোর্টসের কিন্তু প্রায়োরিটাইজ করতে হবে যে কোন স্পোর্টসগুলিকে আমরা আসলে নজর দেব। যেমন স্কিল বেসড স্পোর্টস, সেটা গলফ হতে পারে। গলফ একটা স্কিল বেসড স্পোর্টস, তো গলফে কিন্তু আপনার শুনতে আশ্চর্য লাগবে, গলফে কিন্তু আমাদের সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অন্যান্য স্পোর্টসের চাইতে বেশি। কেননা এটা স্কিল বেসড, এখানে শারীরিকভাবে সক্ষমতা, যেটা আমরা জেনেটিক্যালি আমরা গিফটেড না, আমরা অনেকেই জাতিগতভাবে, যেরকম একজন স্ক্যান্ডিনেভিয়ান, একজন আফ্রিকান যেরকম জেনেটিক্যালি গিফটেড, আমরা সেরকম না ঐতিহাসিক। তো আমাদের স্কিল বেসড স্পোর্টস আমাদের ভালো করার সম্ভাবনা বেশি। আপনি যদি চিন্তা করেন যে যেমন গলফ বাংলাদেশে কিন্তু প্রায় প্রতিটা ক্যান্টনমেন্টের সঙ্গে কিন্তু একটা গলফ ক্লাব আছে। তাহলে বাংলাদেশে গলফ মানে মাঠের সংখ্যা কিন্তু হকি মাঠ থেকে বেশি, হ্যাঁ, এবং এটা একটা স্কিল ডিপেন্ডেন্ট স্পোর্টস। তাহলে আমার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আছে। সো আপনি যদি ওভাবে খেলাগুলিকে গুছিয়ে কোন খেলাতে আপনি ইনভেস্ট করবেন, কোন খেলায় আপনার সফল হওয়ার সম্ভাবনা থাকবে, এগুলি যদি একটু বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে, তাহলে এবং ওভাবে যদি খেলোয়াড়দেরকে মানে বাচ্চাদেরকে যদি মোটিভেট করা যায়। এখন সমস্যাটা হচ্ছে কি, বাচ্চারা মোটিভেটেড হবে, বাচ্চাদের তো একটা রোল মডেল দরকার হয়। যেমন ক্রিকেটে কিছু রোল মডেল আছে, ফুটবলে হয়তো কিছু রোল মডেল আছে, সো ওগুলি দেখে বাচ্চারা ওই খেলোয়াড়ের মতো হতে চায়। কিন্তু সুইমিংয়ে অথবা জিমন্যাস্টিক, যেগুলো আমাদের কোনো রোল মডেল আমরা তৈরি করতে পারিনি, হ্যাঁ। কিন্তু আপনি আন্তর্জাতিকভাবে দেখেন প্রত্যেকটা স্পোর্টসে কিন্তু রোল মডেল থাকে, হ্যাঁ, ওরা ন্যাশনাল হিরো। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু আমরা জানি না আমাদের বাংলাদেশের দ্রুততম মানবের নাম কি, অথচ আমাদের ফিটেস্ট পার্সন বাংলাদেশের দ্রুততম মানবীকে আমরা অনেকেই হয়তো চিনি না। হ্যাঁ, এটা খুবই লজ্জাজনক। হ্যাঁ, সো তার মানে এই স্পোর্টসগুলিকে আমরা পপুলার করতে পারিনি। এই স্পোর্টসগুলি খুব সংকীর্ণ একটা বলয়ের মধ্যে আবদ্ধ আছে এবং কিছু পার্সোনাল ইন্টারেস্টের উপর যে যতটুকু করতে পারছে। সো এই জন্য আমার মনে হয় যে এই বাচ্চাদেরকে স্পোর্টসে যদি আমরা নিতে চাই, যেমন আমি আমার বাচ্চাকে যদি বলি তুমি একজন আর্চার হও, তো ওর প্রথমেই ও কেন আর্চার হবে? হ্যাঁ, সো ওর প্রথম প্রশ্নটা সেটাই হবে। কিন্তু আমরা কিন্তু এই ধরনের স্কিল বেসড স্পোর্টসগুলিতে, আর্চারি অথবা ফেন্সিং, এই ধরনের স্কিল বেসড স্পোর্টসে কিন্তু আমাদের সম্ভাবনা যথেষ্ট ভালো, বিকজ আমাদের এটা একটা 180 মিলিয়ন দেশের লোক, সো অনেক একটা আমাদের বেস আছে যে আমরা অনেক লোক পাচ্ছি। সো এত লোক থেকে আমরা অবশ্যই ট্যালেন্ট খুঁজে পাবো যার ওই আর্চারের স্কিলটা আছে।
কিন্তু দরকার হচ্ছে, প্রয়োজন হচ্ছে স্কাউটিং, হেড হান্টিং, এবং আমরা ঠিক লোকটাকে নিয়ে এসে ঠিক জায়গায়। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর করে আমরা বলছি। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে আমরা আবার আসবো। স্যার, তাহলে আমরা বলছিলাম যে স্কিল বেসড যে স্পোর্টসগুলি, সেগুলিতে আমাদের ফোকাসটা একটু বাড়ানো উচিত রাষ্ট্রীয়ভাবে, যদি আমরা কোনো বেটার কিছু অ্যাচিভ করতে চাই। সো এই জায়গাতে যাওয়ার আগে আমি স্যার আরেকটু জানতে চাবো, যেগুলি টিম বেস স্পোর্টস আছে, টিম ওরিয়েন্টেশন, ইন্টিগ্রেশন, ম্যানেজমেন্টের বিষয় থাকে, এরকম জায়গাগুলিতে কিভাবে দাঁড় করালে আমরা, মানে জেলা পর্যায়ে হতে পারে, স্কুল পর্যায়ে ভিত্তিক হতে পারে, এইটাকে ইমপ্রুভমেন্ট করে আমরা নিয়ে যেতে পারি একটা বেটার জায়গাতে? আমরা কথাই বলছি টিম স্পোর্টস, আসলে সব স্পোর্টস কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল। আপনাকে টিমের মধ্যে যে ইন্ডিভিজুয়াল মেম্বার্স আছে ওদেরকে কিন্তু ওদের সক্ষমতার শীর্ষে উঠতে হবে, তাহলে ও টিমকে কন্ট্রিবিউট করতে পারবে। তো এটা একদিকে যেমন টিম স্পোর্টস, একদিকে কিন্তু ইন্ডিভিজুয়াল স্পোর্টস। তো প্রথমে হচ্ছে এই শিক্ষা, যেটা মানে কোচিং। সো আমাদের জেলা পর্যায়ে সব ফেডারেশনে কিন্তু কোচ নেই, কোচেস ট্রেনিং হয় না। আপনি দেখবেন যে এটা অনেকটা প্রাইমারি স্কুলের শিক্ষকদের মতো ব্যাপার, যে যেহেতু খুব একটা বেতন নেই, খুব একটা গ্ল্যামার নেই, সো এই জন্য দেখা যাচ্ছে যে প্রাইমারি স্কুলের শিক্ষা দানে কিন্তু অনেকেই উৎসাহী না, বিকজ এটার মধ্যে টাকা পয়সা, বেতন অথবা সুযোগ সুবিধা কম। একইভাবে কোচিং, জেলা পর্যায়ে কোচিংও কিন্তু সেরকম একটা ব্যাপার। সো খুব একটা লোকজন উৎসাহী হয় না। কিছু খেলোয়াড় যারা আগে খেলতেন তাদের মধ্যে কিছু লোক হয়তো কোচিংয়ে আসছেন, কিন্তু খুবই বেতনের স্বল্পতা আছে, সুযোগ সুবিধার স্বল্পতা আছে। এই জন্য কোচিংয়ের মধ্যে আমরা দেখি না যে আমাদের ব্রাইট, খুব মেধাবী লোকজন এসে যোগ দিচ্ছে। তো প্রথমেই এই প্রফেশনটাকে আমাদেরকে লোভনীয় করতে হবে, যেন আমাদের মেধাবীরা, মেধাবী খেলোয়াড়রা, অর্গানাইজাররা এগিয়ে আসে কোচ হতে। প্রথম ধাপ হচ্ছে কোচিং, এবং একজন কোচই কিন্তু ওই জেলার চিত্র বদলে দিতে পারে। এবং যেটার উদাহরণ আমরা যে নারী ক্রীড়া ফুটবল দলের ক্ষেত্রে দেখেছি, একজন অবশ্যই কোচের ইন্টারেস্ট, ত্যাগী সংগঠক, ত্যাগী কোচ, শিক্ষিত কোচ, সো এগুলির কোনো বিকল্প নেই। তো প্রথমেই আমাদেরকে কিন্তু কোচেস এডুকেশনটাকে স্ট্রং করতে হবে, যেন আমরা সারা বাংলাদেশের, আগেই বলেছিলাম যে বাংলাদেশের প্রথম শক্তি হচ্ছে এর জনসংখ্যা। এত বেশি লোক, এত বেশি ট্যালেন্ট ছড়িয়ে আছে, আমাদের শুধু খুঁজে আনতে হবে। আপনি চিন্তা করুন না, নিউজিল্যান্ড অথবা যেগুলি স্পোর্টস নেশন হিসেবে পরিচিত, ওখানে জনসংখ্যার খুবই কম। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো দেখুন, ইউরোপের অনেক কান্ট্রি আছে খুবই কম জনসংখ্যা, 1 কোটি জনসংখ্যার নিচে প্রচুর দেশ আছে যারা বিশ্ব লেভেলে কম্পিট করছে। এর কারণ খালি ওই যে আর্লি স্ট্রাকচারড, আর্লি ডিটেকশন এবং ডিসেমিনেশন অফ স্পোর্টস সায়েন্স নলেজ। কেন ওখানে কিন্তু অপচয় করার মতো তাদের ইয়ে নাই, এই লাক্সারি ওদের নেই, কেন ওদের জনসংখ্যা কম। তো একটা ছেলেকে যদি, একটা মেয়েকে যদি আমি অ্যাথলিট হিসেবে তৈরি করতে চাই, আমাকে ওই লেভেলের ট্রেনিং দিতে হবে যেন ও অন্যান্য প্রফেশনের চাইতেও সফল হয়, অ্যাথলেটিক প্রফেশনে অথবা স্পোর্টস প্রফেশনে। সো এখানে আমাদের দেশে যেটা হচ্ছে, আমরা বাচ্চাদেরকে নিয়ে আসছি খেলাধুলার মধ্যে, 18, 19, 20 বছর বয়স পর্যন্ত ট্রেনিং দিচ্ছি, তারপর হঠাৎ করে মনে হলো যে এর দ্বারা তো হবে না। তাহলে ওই বাচ্চাটা লেখাপড়াও করলো না ঠিক মতো, আবার খেলাধুলাতেও এক্সেল করতে পারলো না, তাহলে ওর কিন্তু প্রফেশন, ওর কিন্তু ভবিষ্যৎটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। তো এই ধরনের, এটা তো এক ধরনের ক্রাইম আমি বলবো, বিকজ আমি একটা বাচ্চাকে নিয়ে এসেছি খেলোয়াড় হওয়ার জন্য, 21-22 বছর পর্যন্ত ওকে আমি ট্রেনিং করাচ্ছি, এবং তারপর আমি বলছি না ওর দ্বারা হবে না, অথবা ও পারছে না। তো এটা আমি আগেই যদি বুঝতাম যে ওর পক্ষে হবে না, অথবা আমার ট্রেনিংয়ের কোনো ঘাটতি আছে, সব কিছু মিলে এই অপচয়টা আমরা রোধ করতে পারতাম, যে বাচ্চারা তাহলে অন্য একটা প্রফেশনে যেতে পারতো, লেখাপড়া করতো, একটা ভবিষ্যৎটা নিশ্চিত হতো। তো এই ধরনের অপচয় করার মতো জনসংখ্যা কিন্তু উন্নত বিশ্বে নেই, এবং ওখানে জবাবদিহিতার ব্যাপার আছে, সুযোগ সুবিধার অভাব। এগুলি বাইরেও গিয়ে কিছু কোচ, ডেডিকেটেড কোচ গ্রাম অঞ্চলে গিয়ে বাচ্চাদের ট্রেনিং দিচ্ছে, এদেরকে আমাদের শিক্ষিত করতে হবে। এদের ডেডিকেশনের কোনো অভাব নেই, কিন্তু মানে ওই যে দরকার হচ্ছে এদের নলেজের লেভেলটা যদি আমি না বাড়িয়ে দিই, এটা এবং দায়িত্বের ব্যাপ্তিটা বুঝতে হবে, যে আমি কাদেরকে নিয়ে ডিল করছি।
এরা কিন্তু আমাদের, এরা শুধু খেলোয়াড় না, এটা তো আমাদের ভবিষ্যৎ, এরা তো আমাদের জাতি গঠন করবে। সো আমি কাদেরকে নির্ডিল করছি আমাদের বুঝতে হবে, এই জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আমি স্যার এই শিশুদের বেড়ে ওঠা খেলোয়াড় হিসেবে সেটা নিয়ে আলোচনার আগে আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, সেটা রিক্রিয়েশনাল স্পোর্টস এখন কিন্তু প্রচুর বেড়েছে আমাদের মানে নিউ কালচারে। বিকজ আমরা বলছি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কর্পোরেট লাইফের বাইরেও খেলাধুলার প্র্যাকটিস করছে, জিম ওয়ার্ক অনেক করছে, এবং এই সব কিছুই কিন্তু মানে র্যান্ডমলি করে ফেলতেছে একজন। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, এখন কিন্তু ঢাকা শহরে এবং ঢাকার বাইরেও অনেক জেলা শহরে রিক্রিয়েশনাল হাফ ম্যারাথন বা ম্যারাথনের একটা কালচার আসছে। কিছুদিন আগে ছিল একটা লং ডিস্টেন্স সাইক্লিংয়ের একটা মানে প্রচলন। সো এই যে কাজগুলি করছি আমি, একটা হাফ ম্যারাথন মানে 21 কিলোমিটার দৌড়ানো বা 15 কিলোমিটার দৌড়ানো হঠাৎ করে, এটা কিন্তু মোটামুটি একটা প্রফেশনাল কাজ যেটা আমি হুট করে ফেলতেছি। এই বিষয়ে যেমন জিমে আমি কি পরিমাণ ওয়েট নিব, প্রপার ট্রেনিং ছাড়া করাটা কতটুকু ঝুঁকিপূর্ণ, বা আসলে লাইফের জন্য আমরা ভালো করতে গিয়ে লাইফের আবার ক্ষতি করে ফেলছি কিনা, এটা নিয়ে যদি একটু বলেন স্যার। গত এক যুগ ধরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হঠাৎ করে এক ধরনের বুম হচ্ছে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির, যেটা অবশ্যই ভালো। কেননা ঘরকুনো বাঙালি বলে আমাদের যে একটা বদনাম ছিল, এখন দেখা যায় যে মাঠগুলো ভর্তি। ইভেন আপনি যেটা বললেন যে ছোট ছোট গ্রুপ করে খেলাধুলা করছে, অফিসের পরে গিয়ে কর্পোরেট যারা কাজ করেন ওনারা অ্যাক্টিভ হচ্ছেন। তো এগুলি সবই ভালো দিক, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি প্রথমে বলেছি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে হবে পারপাসফুল। আমি কেন আসলে অ্যাক্টিভিটিটা করছি, আমি কেন অফিসের পরে গিয়ে খেলছি। আপনি যদি জিজ্ঞেস করেন, এতে সবাই অনেকেই এক বাক্যে বলবেন আমি ফিট থাকতে চাই। কনসেপ্টটা কিন্তু উল্টো। আপনি ফুটবল খেলে ফিট হতে পারবেন না, আপনাকে ফিট হয়ে ফুটবল খেলতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, ফুটবল খেলাটা ফিটনেস বাড়ানোর কোনো এভাবে হয় না ফিটনেসটা। ফলে কি হচ্ছে, আমি ফুটবল খেলে ফিটনেস বাড়াতে গিয়ে আমি ইনজিওর্ড হচ্ছি, কারণ আমার প্রস্তুতি নেই, আমার ফিজিক্যাল লিটারেসি নেই। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি জানি না কীভাবে রান করতে হয়, কীভাবে ডাইভ দিতে হয়, কীভাবে ট্যাকেল করতে হয়, কিন্তু আমি খেলায় চলে এসেছি। খেলায় কেন এসেছি? এটা একটা ফান, এটা একটা আমার বন্ড তৈরি করে, সোশ্যালাইজেশনের একটা পদ্ধতি, বিভিন্ন ভালো দিক আছে। কিন্তু আমি যদি ফিজিক্যাল লিটারেট হতাম, আমি কিন্তু এই যে আপনি রানিংয়ের কথা, ম্যারাথনের কথা বলছেন, এটা ভালো যে আমাদের বাংলাদেশে এখন যে ম্যারাথনগুলি হচ্ছে বিভিন্ন ধরনের, এবং প্রচুর হাজার খুবই সুন্দর, খুবই ভালো। কিন্তু এটাকে অর্গানাইজ করা, এবং যারা রানিং করছে ওরা কিন্তু নিজেদের প্রণোদিত হয়ে কিন্তু ওরা লেখাপড়া করছে, রানিংটা বোঝার চেষ্টা করছে, রানিং নিউট্রিশন বোঝার চেষ্টা করছে। হ্যাঁ, সো তো এই টোটাল ব্যাপারগুলিকে রানিং, দেখেন রানিং কিন্তু একটা ভেরি লোনলি স্পোর্ট। হ্যাঁ, যদি আপনি ওভাবে চিন্তা করেন, তো অর্গানাইজড রানিং কিন্তু হচ্ছে এখন অনেক জায়গায়, কিন্তু রানাররা একা রানিং করতে পছন্দ করে সাধারণত, কিন্তু এখন বিভিন্ন কমিউনিটি ক্লাব হচ্ছে, এবং এই কমিউনিটি ক্লাবগুলিকে এগিয়ে আসতে হবে, বিকজ এরাই সিম্পোজিয়াম করবে, সেমিনার করবে রানারদেরকে নিয়ে, কীভাবে রানিং ইনজুরি প্রিভেন্ট করা যায়, ওর ড্রেস কী হওয়া উচিত, ওর জুতো কী হওয়া উচিত, কী ধরনের নিউট্রিশন ওর জন্য। তো বিভিন্ন এই কমিউনিটি ক্লাবগুলি কিন্তু এই সচেতনতাগুলি তৈরি করবে, সেটা রানিং হতে পারে, সুইমিং হতে পারে। তো এদের একটা দায়িত্ব, এই ক্লাবগুলির হচ্ছে দায়িত্ব যে অ্যাথলেটদের তৈরি করা, রিক্রিয়েশনাল অ্যাথলেট তৈরি করা। এবং এই আলটিমেটলি সবাই তো প্রফেশনাল হবে না, কিন্তু এই রিক্রিয়েশনাল স্পোর্টসের মূল উদ্দেশ্যটা হচ্ছে জাতি গঠন, একটা হেলদি নেশন তৈরি করা। হ্যাঁ, তো এটা একটা কনসেপ্ট। তো অবশ্যই সেদিকে নজর দিতে হবে, এই কমিউনিটি ক্লাবগুলি এগিয়ে আসবে, এবং আসার কথা যে বাংলাদেশের এখানে প্রচুর কমিউনিটি ক্লাব তৈরি হচ্ছে, যেটা হয়তো আরও 20 বছর আগে হওয়া উচিত ছিল, বাট বেটার লেট দেন নেভার। ওকে, থ্যাংক ইউ স্যার। ছোট্ট একটি বিরতি নেব, এবং বিরতির পরে এসে আমরা এই প্রিভেনশন নিয়ে কথা বলবো। বিরতির আগে যেটা বলছিলাম স্যার, এই যে রিক্রিয়েশনাল স্পোর্টসগুলি অনেক বেড়েছে, যেটা ফিউচারের জন্য অবশ্যই একটা ভালো দিক, কিন্তু আনপ্ল্যান্ড মুভমেন্ট, আপনি যেটা বারবার বলছেন, মানে লিটার না শিখে আমি যদি দৌড়ঝাঁপ করি, তাহলে স্যার ইনজুরির একটা ঝুঁকি থাকে। সো এই খেলাধুলার মানে সার্বিক যে কোনো খেলাধুলার আগে
ভ্যাকসিন দিয়ে যেমন আমি একটা কমিউনিকেবল ডিজিজকে প্রিভেন্ট করতে পারি, ইনজুরি বা অ্যাক্সিডেন্ট তো প্রিভেন্ট করাটা একটু কেমন থিওরিটিক্যালি শোনায়, কিন্তু এটা পসিবল। সো স্পোর্টস ইনজুরি প্রিভেনশন নিয়ে যদি সবার জন্য কিছু বলেন স্যার। স্পোর্টস ইনজুরি যদি একবার হয়ে যায় তাহলে তার ব্যবস্থাপনা কিন্তু কঠিন। যেমন একটা লিগামেন্ট ছিঁড়ে গেল, একটা ডিসলোকেশন হলো, এই ধরনের ইনজুরি হয়ে গেলে কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট এটাকে ম্যানেজ করা। সো প্রিভেনশন অবশ্যই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। তো প্রিভেনশনের প্রথম কয়েকটা কিছু পয়েন্টস আছে যেগুলো আমরা ফলো করতে পারি। অবশ্যই স্পোর্টসকে আমরা ইনজুরি মুক্ত রাখতে পারবো না, কিন্তু আমরা ইনজুরির প্রবণতা কমাতে পারি। তো এর মধ্যে প্রথম হচ্ছে আমি যে খেলাটা খেলতে যাচ্ছি সেই খেলাটা সম্বন্ধে আমার সম্যক ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, সেটার ল সম্বন্ধে, সেটার ফিলসফি সম্বন্ধে এবং সেটার সায়েন্স সম্বন্ধে। আমি যদি ফুটবলার হই আমার ফুটবলটাকে বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে কিছু বেসিক রিচুয়ালস পালন করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ার্ম আপ, একটা হচ্ছে কুল ডাউন। আমাকে খেলার আগে অবশ্যই ওয়ার্ম আপ করে নিতে হবে এবং স্পোর্টস স্পেসিফিক ওয়ার্ম আপ করতে হবে আমাকে। ভেরি গুড। হ্যাঁ, সো ক্রিকেটের ওয়ার্ম আপ কিন্তু ফুটবলের মতো হবে না, সুইমিংয়েরটা কিন্তু অ্যাথলেটিক মতো হবে না। এবং আমার খেলার শেষ হওয়ার পর কিন্তু কুল ডাউন করতে হবে। হ্যাঁ, তার মানে ওয়ার্ম আপ যখন করবো আমি ওয়ার্ম ডাউনও করতে হবে আমাকে। থার্ড হচ্ছে আমার খেলা যেমন ইম্পর্টেন্ট, রেস্টটা কিন্তু সমান ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমি যত খেলবো আমার রেস্টের পরিমাণও কিন্তু বাড়বে, আমাকে প্রপার রেস্ট নিতে হবে। এর বাইরে আমাকে কিছু বেসিক জিনিস পালন করতে হবে। সেটা হচ্ছে আমি যেই সারফেসে খেলছি, সেটা ঘাসের মাঠ হতে পারে, সেটা কংক্রিট হতে পারে, সেটা মাটি হতে পারে, সেই সারফেসটাকে আমাকে সিকিউর করতে হবে। হ্যাঁ, যেমন আমরা দেখি যে ঘাসের নিচে গর্ত আছে অথবা এখানে একটা পাথরের টুকরো পড়ে আছে, খেলার আগে কিন্তু আমার এগুলো ক্লিন করতে হবে। মানুষ কিন্তু এইসব ছোটোখাটো ব্যাপারে কিন্তু ইনজুরিতে পড়ে। তো আমার যদি একটা পট হোল থাকে সেটাকে আমি ঢেকে দিলাম, একটা ইট থাকতে পারে, একটা ফলের খোসা থাকতে পারে, আমি জায়গাটাকে সিকিউর করতে হবে আমাকে, ওই সারফেসটাকে। এবং আমি কনক্রিটের মাঠে খেলছি, স্লিপারি সারফেসে খেলছি, সেটাকে আমার আগে ড্রাই করতে হবে। আমি ঘামছি, তো ঘাম পড়ছে কন্টিনিউয়াস, আমার উডেন ফ্লোর আমি খেলছি, ঘাম পড়ছে, আমাকে ড্রাই করতে হবে। সো এই ধরনের প্রিভেন্টেবল কিছু ব্যাপার আছে যেগুলো আমি আসলে চাইলে প্রিভেন্ট করতে পারি এবং ইনজুরিটা কমিয়ে আনতে পারি। সাথে প্রপার স্পোর্টস ওয়্যার তো আছে। এরপরে আসছে আমি স্পোর্টস ফুটওয়্যার স্পেশালি অথবা যে কোনো স্পোর্টস গিয়ার্স যেগুলি আছে প্রপার হতে হবে। এবং যে জুতোটা পরছি, যেই গার্ডটা পরছি, সেটা আমার রেগুলার চেঞ্জ করতে হবে। আমি একটা জুতো দিয়ে আমি মাসের পর মাস কিন্তু খেললে হবে না, ওয়্যার অ্যান্ড টিয়ার আছে। প্রপার জুতো হতে হবে, যেই খেলার সেই ধরনের জুতো আমার লাগবে। আমি গলফ খেলায় কিন্তু ফুটবল জুতো পরতে পারবো না। সো এরকম প্রপার এই জিনিসগুলো দরকার। এর বাইরে যদি আমরা চিন্তা করি যে এই কমিউনিটি ক্লাবগুলি, যেমন আমি ফুটবল খেলছি, এই কমিউনিটি ক্লাবগুলির দায়িত্ব হচ্ছে এই ধরনের প্রিভেনশন নিয়ে কাজ করা। এবং আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় যে আমি যে গ্রুপটা খেলছি সেই গ্রুপের মধ্যে একজন চ্যাম্পিয়ন অথবা ক্যাপ্টেন নিয়োগ করা, যার দায়িত্ব হচ্ছে এগুলিকে এনশিওর করা যে ইনজুরি প্রিভেনশনের যেই স্টেপসগুলি আছে, যে ওয়ার্ম আপ করছে কিনা, সবাই কুল ডাউন করছে কিনা, মাঠটা ক্লিন করা হচ্ছে কিনা, প্রপার গিয়ার্স আছে কিনা, একজনকে দায়িত্ব নেবে, ওগুলি দেখবে, চেক করবে। হ্যাঁ, সো এভাবে আমার মনে হয় যে আমরা কিছুটা হলো কমিয়ে আনতে পারি। সর্বোপরি যেই স্পোর্টসে আমি নিয়োজিত সে স্পোর্টস স্পেসিফিক এক্সারসাইজ আমাকে করতে হবে। আমি যদি ফুটবল খেলতে চাই আমাকে ফুটবল রিলেটেড ফাংশনাল এক্সারসাইজ করতে হবে, ওই খেলার জন্য আমার নিজেকে শারীরিকভাবে প্রস্তুত। শুধু মানে খেলা না, আবার ওই মানে ওই রোল ওয়াইজও, যেমন গোলকিপারের এক ধরনের ট্রেনিং থাকবে, হয়তো স্ট্রাইকারের আরেক ধরনের ট্রেনিং। সো এই জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট এবং ছোটোখাটো জিনিস। এছাড়াও স্যার আপনি যেটা বলছেন যে ইনজুরিতে যেন পড়েই যায়, তখন সেক্ষেত্রে ম্যানেজমেন্টের একদম অ্যাকুইট কেস, এগুলি তো অ্যাক্সিডেন্টাল ইনজুরি হয়, সেক্ষেত্রে অ্যাকুইট ম্যানেজমেন্টটা কীভাবে করে যেন রাইট জায়গাতে যেতে পারে। বাংলাদেশি স্পোর্টস ফিজিশিয়ান খুবই কম আছে। সো খালি স্পোর্টস ফিজিশিয়ানের কাছেই যাবে নাকি রাইট জায়গাতে অ্যাপ্রোচ করাটার ওয়েটা যদি একটু স্যার বলেন। একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রিকগনিশন অফ ইনজুরি, যে আমার ইনজুরি হচ্ছে কিনা সেটা আমাকে বুঝতে হবে। যে পুরনো যে অ্যাডেজ আছে যে নো পেইন নো গেইন, সেটা কিন্তু এখানে খাটছে না। সো আমাকে ডিটেক্ট করতে হবে যে এটা কি আসলে ইনজুরি কিনা। আমি একটা ব্যথা নিয়ে আমি খেলছি,
আমাকে এটাকে রিকগনাইজ করতে হবে। আর্লি রিকগনিশন খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে আরও ইম্পর্টেন্ট, কিন্তু বাচ্চাদের বৃদ্ধির যে সময়টা, সেই সময় যদি কোনো ধরনের কোনো ব্যথা লিঙ্গারিং অনেক দিন ধরে একটা ব্যথা থাকে, অবশ্যই ওকে বিশেষজ্ঞের কাছে যেতে হবে। এখন বিশেষজ্ঞের কাছে যাওয়াটা চাইতে একজন মানে বিশেষজ্ঞ বলতে আমি স্পোর্টস ফিজিশিয়ানের কথা বলছি। বেসিক ইনিশিয়াল ইনজুরিগুলির জন্য কিন্তু আপনার স্পোর্টস ফিজিশিয়ানের কাছে যেতে হবে এমন কিছু না। এটা বিভিন্ন ধরনের স্পেশালিস্ট আছে, অর্থোপেডিশিয়ানরা আছে, সবাই ফিজিক্যাল মেডিসিনের লোকরা আছেন, ওনারা সবাই এটা একইভাবে ডিল করবেন। স্পোর্টস মেডিসিনের ভূমিকাটা একটু বিশেষায়িত, যে বারবার যদি কারো ইনজুরি হয় তাহলে সেটার কারণটাকে বের করা এবং ইনজুরি প্রিভেনশনের জন্য কিছু অ্যাডভাইস, এক্সারসাইজ, নিউট্রিশন, এগুলি সব কিছু নিয়ে কিন্তু স্পোর্টস ফিজিশিয়ানের কাজ। কিন্তু এই কমিউনিটি ক্লাব যারা খেলাধুলার মধ্যে ইনভলভ, এদের প্রত্যেকেই দরকার হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট অথবা ট্রেনার অথবা ডাক্তার, একজন মেডিকেল প্রফেশনের সঙ্গে সংযুক্ত একজন মানুষকে কিন্তু ওদের টিমের মধ্যে রাখতে হবে, যে রেগুলার ভিজিট করবে এবং এই বিষয়ে শিক্ষিত করবে। আর যখন ইনজুরি হয়ে যাবে তাহলে, এবং ইনজুরি হতেই পারে যে কোনো খেলার মধ্যে, তো মূল ব্যাপারটা হচ্ছে আর্লি রিকগনিশন অফ ইনজুরি। আমার পা ফুলে গেছে, অ্যাঙ্কেল ফুলে গেছে, আমি ফোলা অ্যাঙ্কেল নিয়ে কিন্তু পরের দিন খেলতে নেমে গেলাম, সেই ধরনের ব্যাপারগুলো যেন না হয়। একটা অ্যাকিউট ইনজুরিকে যেন আমরা ক্রনিক ইনজুরিতে পরিণত না করি, সেগুলির সচেতনতা ওই ক্লাবের মধ্যে থাকা একজন হেলথ রিলেটেড প্রফেশনাল এই জ্ঞানটা ইম্পার্ট করতে পারবে। আমাদের দেশের স্পোর্টসের যে দিক নির্দেশনাটা আপনি দিতে চাচ্ছেন, মানে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা পেলাম, যে শিশুকাল থেকে আমরা একদম প্রফেশনাল বানিয়ে ফেলবো, সেরকম দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে বরং দীর্ঘমেয়াদী একটা অ্যাথলেট এবং এর রিলেটেড যে শারীরিক সাক্ষরতা আপনি যেটা বললেন চমৎকারভাবে, সেই জিনিসটার উপর গুরুত্ব দেওয়াটা বেশি জরুরি। এবং এটা করতে পারলে আমরা ইনজুরি প্রিভেনশনও করতে পারবো, বেটার একজন খেলোয়াড়ও তৈরি করতে পারবো। একদম লাস্টে স্যার, মোটা দাগে যদি আপনি বলতে চান যে স্পোর্টস রিলেটেড বাংলাদেশের সুন্দর ইনজুরি লেস, আমি একদম ইনজুরি মুক্ত বলবো না, ইনজুরি লেস একটা ক্রিয়া মানে ভবিষ্যৎ দেওয়ার জন্য আপনার দিক নির্দেশনা যদি বলেন। প্রথমেই প্রশাসকদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি। আমরা যারা কাজ করছি স্পোর্টসে, আমাদের কাজটা কিন্তু একেবারেই হ্যান্ডস অন দ্য ফিল্ড। কিন্তু যারা প্রশাসক, যারা এই নীতি নির্ধারণের সঙ্গে জড়িত, ওদের ভূমিকা সবচেয়ে বড়। প্রথম একটা পলিসি আমাদের দরকার, যে একটা বিজ্ঞানভিত্তিক একটা ক্রিয়া নীতিমালা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেখানের মধ্যে এই নির্দেশনাগুলি থাকবে। তো আমরা শিক্ষিত খেলোয়াড়কে শিক্ষিত করার চেষ্টা করছি, খেলার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, ফিজিও, ট্রেনার, ডাক্তার, আম্পায়ার, রেফারি, এদেরকে সবাইকে শিক্ষিত করার চেষ্টা করছি। কিন্তু যে মানুষগুলি আসলে প্রশাসক, যারা খেলাটাকে মানে মূল পরিচালনা করেন, সচিব পর্যায়ের লোক হতে পারেন, একজন ফেডারেশনের কর্মকর্তা হতে পারেন, ইনাদের স্পোর্টস এডুকেশন আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়। হ্যাঁ, এটা খেলোয়াড় শিক্ষিত হলে হবে না, ডাক্তার, ফিজিও, কোচ শিক্ষিত হলে হবে না, প্রশাসককে ক্রীড়াক্ষেত্রে শিক্ষিত হতে হবে, জানতে হবে যে কী কী অপশনগুলি আছে। হ্যাঁ, এটা যদি হয় তাহলে আমরা একই ভাষায় কথা বলবো সবাই। এখন যেটা হচ্ছে যে খেলোয়াড়ের ভাষা ফিজিও বুঝতে পারছে না, ফিজিওর কথা কিন্তু আবার প্রশাসক বুঝতে পারছে না। তো আমরা যদি একটা কমন লেখাপড়া আমাদের সবাই স্পোর্টস এডুকেশন যদি আমাদের থাকে, তাহলে আমাদেরকে বলে দিতে হবে না আসলে আমরা কী করতে হবে। এটা কিন্তু ইউনিভার্সিটি এডুকেশন অথবা কারিকুলামের মধ্যে বলাই আছে যে একটা জাতিকে আপনি যে স্পোর্টিং নেশন হিসেবে পরিণত করতে চান, আপনার কী কী পদক্ষেপ নিতে হবে। সিম্পল, আপনি পড়বেন, ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু আপনার যদি জানা না থাকে, তাহলে আপনি আগাবেন হচ্ছে আপনার কমন সেন্স দিয়ে, আপনার স্পোর্টসের প্রতি ভালোবাসা দিয়ে। কিন্তু স্পোর্টস প্রতি ভালোবাসার কমন সেন্স দিয়ে কিন্তু আপনি আপনার দেশের স্পোর্টসকে কিন্তু ওই মানে উন্নতি করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি শিক্ষিত প্রশাসক না থাকে। ফ্যান্টাস্টিক স্যার, খুবই সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের মতো আমরা এখানেই শেষ করছি স্যার, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।